দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত টিউটোরিয়াল ক্লাস। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই কমন একটা বিষয় এবং খুব জরুরি একটা টপিকস। হ্যাঁ, আজকে আমি বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। আচ্ছা, আগে আমাদের বাস্তব সংখ্যা, আগে সংখ্যার ধারণাতে আমাদের আসতে হবে। সংখ্যা নিয়ে আমাদের কাজ যদি আমরা করতে চাই বা আমাদের করতে হয়, গণিতের জন্য সংখ্যা নিয়ে আমাদের কাজ করতে হয়। সংখ্যার ক্লাসিফিকেশনে যদি আসি, সংখ্যা কত প্রকার বা সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়? প্রধানত সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথম যে ভাগটা সেটাকে আমরা বলি বাস্তব সংখ্যা, যেটাকে ইংলিশে আমরা বলি রিয়াল নাম্বার। আর একটা সংখ্যা, যদিও সেটা নবম দশম শ্রেণীর বইয়ে নেই, আহ, সে এটা একটু উপরের লেভেলে গেলে তোমরা পাবা। সেই সংখ্যাটার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যেটাকে কাল্পনিক সংখ্যা বলা হচ্ছে। তো আজকে আমরা কাল্পনিক সংখ্যা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো না, মূলত আজকে কথা বলবো বাস্তব সংখ্যা নিয়ে। তো বাস্তব সংখ্যা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে বিষয়টা উঠে আসে সেটা হলো বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন, বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ। হ্যাঁ, বাস্তব সংখ্যাকে এই বাস্তব সংখ্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। হ্যাঁ, মূলদ সংখ্যা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে বিষয়টা আসে, মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ সংখ্যা। আর অমূলদ সংখ্যাকে অমূলদ সংখ্যা থেকে আমরা পাই, অমূলদ সংখ্যাকে আর একটা ভাগে ভাগ করা হচ্ছে, সেটার নাম হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। আচ্ছা, এপাশে মূলদ সংখ্যা নিয়ে আমি প্রথমে মূলদ সংখ্যাগুলো নিয়ে কথা বলবো। মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হলো ধনাত্মক সংখ্যা, একটা হলো শূন্য আর একটা হলো ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো মৌলিক সংখ্যা, একটা হলো এক আর একটা হলো যৌগিক সংখ্যা। আর ভগ্নাংশ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো সাধারণ ভগ্নাংশ, একটা হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার দুই দুই সাধারণ ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো প্রকৃত সাধারণ ভগ্নাংশ, একটা হলো অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ। অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ থেকে আমরা আরেক ধরনের সংখ্যা পেয়ে থাকি, সেটার নাম হচ্ছে মিশ্র মিশ্র ভগ্নাংশ সংখ্যা বা মিশ্র সংখ্যা। আচ্ছা, দশমিক ভগ্নাংশকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো সসীম আর একটা হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, বা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক বা শূন্যই বা কি, সাধারণ সাধারণ ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ, এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমিকভাবে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তো প্রথমে আমরা আসি, বাস্তব সংখ্যাটা কি জিনিস। বাস্তব সংখ্যাকে আমরা খুব সহজে বলতে পারি, বাস্তবে আমরা যে সংখ্যাগুলো পাই, অর্থাৎ যে সংখ্যাগুলো এক্সিস্ট করে, যে সংখ্যাগুলো আমরা বাস্তবে যে সংখ্যাগুলো নিয়ে কাজ করি, সেই সংখ্যাগুলোকেই বাস্তব সংখ্যা বলা হচ্ছে। কি হতে পারে সেগুলা? যেমন 1, 2, -1, -2, হ্যাঁ, √2, √3, এই যে এই প্রকারের সংখ্যা যেগুলা, এই সংখ্যাগুলাই হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যার সংজ্ঞাতে আমরা বলি, যদি কোনো সংখ্যাকে পি ভাগ কিউ এই আকারে লেখা হয়, এই আকারে লেখা যায়, অর্থাৎ পি ভাগ কিউ আকারের সংখ্যাকে আমরা বলবো হলো মূলদ সংখ্যা। তাহলে পি ভাগ কিউ জিনিসটা কি, সেই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। পি কি আর কিউ কি? পি আর হলো কিউ, এই দুইটা বিষয় নিয়ে আমাদের একটু জানতে হবে। কিউ, পি এবং কিউ হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যা, এগুলাকে আমরা বলি হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পি একটা পূর্ণ সংখ্যা, অনুরূপভাবে কিউ হলো আর একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যা পি এবং কিউ, এই দুটা সংখ্যাকে যদি
আমরা অর্থাৎ কোন সংখ্যাকে যদি দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে, পি ভাগ কিউ মানে কি অনুপাত, ভাগ মানে অনুপাত, তাহলে কোন সংখ্যাকে যদি দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা যায় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলতে পারি হলো মূলদ সংখ্যা। তবে এখানে পি এর মান, হ্যাঁ পি এর মানটা, পি এর মানটা কি শূন্য হওয়া যাবে না, ডাজ নট ইকুয়াল শূন্য, পি এর মানটা শূন্য হওয়া যাবে না। যদি পি এর মানটা শূন্য হয় তাহলে সেই সংখ্যাটা আর মূলদ থাকে না, সরি কিউ এর মান, সরি কিউ এর মান শূন্য হওয়া যাবে না, কিউ এর মান শূন্য হওয়া যাবে না। যদি কিউ এর মান শূন্য হয় তাহলে সেই সংখ্যাটা আর মূলদ সংখ্যা থাকে না। তাহলে আমরা মূলদ সংখ্যার সম্বন্ধে জানলাম যে মূলদ সংখ্যা হচ্ছে যদি কোনো সংখ্যাকে পি ভাগ কিউ এই আকারে বা এই ফর্মে লেখা যায় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো মূলদ সংখ্যা, যেখানে পি এবং কিউ দুইটা পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান শূন্য হওয়া যাবে না, কিউ ডাজ নট ইকুয়াল জিরো। আমরা উদাহরণ দিয়ে বিষয়টা দেখতে পারি, উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখতে পারি কিরকম একটু দেখলে তুমি বুঝতে পারবা যে কেন শূন্য হওয়া যাবে না, পি ভাগ কিউ আকার কি, তাই না? মূলদ সংখ্যা, আচ্ছা আমরা একটা মূলদ সংখ্যার উদাহরণে লিখতে পারি। একটা মূলদ সংখ্যা আমরা দেখলাম যে 3, হ্যাঁ এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে এখানে পি ভাগ কিউ জিনিসটা কি সেই বিষয়টা আমাদের একটু দেখতে হবে যে পি ভাগ কিউ আসলে বিষয়টা কি। তাহলে আমরা তো জানি কোন সংখ্যার নিচে কিছু নেই, মানে ভগ্নাংশ আকারে সংখ্যাটা নেই, তারপরও আমরা জানি যে কোনো সংখ্যা নিচে কিন্তু সবসময় এক থাকে, ঠিক আছে? এই তিনটা হলো কি পি, আর এই একটা হলো কিউ। এখানে 3 এবং 1 এই দুটাই কিন্তু পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এখন 3 এর নিচে যদি আমরা শূন্য নেই, তাই না, তাহলে শূন্য যদি নেই তাহলে এটার ভ্যালু কি দাঁড়ায়? এটার কিন্তু মান ইনফিনিটিভ দাঁড়ায় বা অসংজ্ঞায়িত দাঁড়ায়। সুতরাং 3 ভাগ শূন্য কিন্তু এটাকে আর তখন এই ইনফিনিটিভকে কিন্তু আমরা পি ভাগ কিউ আকারে কিন্তু পাই না, এটাকে কিন্তু আমরা আর পি ভাগ কিউ এইরকম ফর্মে পাই না। এই জন্য নিচে কিউ এর মান কখনোই শূন্য হওয়া যাবে না, কিউ এর মান কি হতে হবে সব সময় কিউ ছাড়া, শূন্য ছাড়া অন্য যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ তাহলে আমরা যদি একটা সংখ্যার কথা চিন্তা করি, যেমন এটা 4/2, এটা মানে তো 2, তাই না? এই 4/2, এই যে 4/2 অর্থাৎ দুইটাকে, দুই একটা সংখ্যা যেটাকে কিন্তু 4/2 এরকম আকারে লেখা যাচ্ছে, অর্থাৎ পি ভাগ কিউ এরকম আকারে প্রকাশ করা যাচ্ছে, যেখানে 4 একটি পূর্ণ সংখ্যা, 2 ও একটি পূর্ণ সংখ্যা। তাহলে যদি কোনো সংখ্যাকে এরকম আকারে লেখা যায় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। তাহলে এরকম আকারে যেগুলো লেখা যায় না সেগুলাকে কি বলবো আমরা? তাহলে অবশ্যই এরকম ভাবে যে সংখ্যাগুলোকে লেখা যায় না সেই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো, ঠিক আছে? সেই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো, ঠিক আছে? যেমন আমরা যদি বলি একটা সংখ্যা, যেমন এরকম যদি বলি যে √3, √3 এই সংখ্যাটা, ঠিক আছে? √3 যদি আমরা বলি যে √3, এই √3 সংখ্যাটার মান কত? √3 মান হলো 1.732, হ্যাঁ এরকম চলতে থাকে, তাই না? তাহলে আমরা কিন্তু ইচ্ছা করলে এই সংখ্যাটাকে পি ভাগ কিউ আকারে লিখতে পারবো না। যেমন এখানে যদি আমরা 1732 এরকম লিখি, দশমিক যদি উঠাই তাহলে দশমিকের জন্য 1, ঠিক আছে? এখন দশমিকের পরে এখানে ঘর কয়টা, ঠিক আছে? এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এখানে কয়টা ঘর আছে, কারণ এখানে তো কয়টা ঘর আছে, দশমিকের পর কয়টা অঙ্ক আছে এটা কিন্তু আমরা পাই না, বুঝতে পারি না। সেক্ষেত্রে কয়টা শূন্য হবে এটাও আমরা পাচ্ছি না। তার মানে কি বলো দেখি, এটাকে পি ভাগ কিউ এরকম আকারে কিন্তু কখনোই লেখা যাবে না। যদি না লেখা যায় তাহলে ওই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন মূলদ সংখ্যার যে ক্লাসিফিকেশনে আমরা আসছি, মূলদ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশের সংখ্যা। আচ্ছা পূর্ণ সংখ্যা কোনটা? যেমন 2, 3, -2, -3, -5 এই সংখ্যাগুলা কিন্তু পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ রূপে আমরা এই সংখ্যাগুলোকে পাচ্ছি। কেন পূর্ণ সংখ্যা? কারণ এটা পূর্ণ রূপে আছে, এজন্য এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটা পি ভাগ কিউ এর ফর্মে, তাহলে পরে কিভাবে দেখো, যেমন এটা আমি যদি -2 নিয়ে কথা বলি তাহলে -2 এর নিচে কিছু নাই মানে কি, মনে মনে আমরা চিন্তা করে নিতে পারি যে এর নিচে 1 আছে, তার মানে কি -2 ভাগ 1 মিন্স এটা মানে হলো -2, তার মানে -2 কে কি করা যাচ্ছে, -2 কে কিন্তু পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। এই জন্য পূর্ণ সংখ্যা কিন্তু একটা
পূর্ণ সংখ্যা কিন্তু একটা মূলদ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যার ক্লাসিফিকেশনে আমরা আবার দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যাকে কিন্তু আর একটা ভাগে ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে কিন্তু আর একটা ভাগে ভাগ করা যায়, সেটা হলো ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যা কি? ভগ্নাংশ সংখ্যা হলো দশমিক আকারের সংখ্যা কেই ভগ্নাংশ সংখ্যা বলা হয়, বা আমরা সাধারণভাবে বলতে পারি কোন সংখ্যাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে একটা সংখ্যার ভাঙ্গা অংশকেই কিন্তু ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, বোঝা গেল না? আচ্ছা দেখো, বিষয়টা হলো আমি একটা সংখ্যা লিখলাম 1.732। আচ্ছা, এই সংখ্যাটা হলো ভগ্নাংশ সংখ্যা। এখানে এটা পূর্ণ রূপের নয়, এটা কি? এটা একের থেকে বড়, একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে কিন্তু ছোট। হ্যাঁ, একের থেকে একের থেকে একের থেকে বড় আর দুইয়ের থেকে ছোট। হ্যাঁ, 1 is greater than 1.32 is greater than 2। তার মানে হলো এই সংখ্যাটা এই সংখ্যাটা একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। তাহলে একটা পূর্ণ সংখ্যা, দুই একটা পূর্ণ সংখ্যা। তাহলে এক এবং দুই এই দুইটা পূর্ণ সংখ্যার মাঝখানের সংখ্যা কখনোই তো পূর্ণ হতে পারে না, সেটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। এই সংখ্যাটাকেও কিন্তু পি ভাগ কিউ আকারে লেখা যায়। যেমন 1.732 এটাকে যদি আমরা পি ভাগ কিউ আকারে লিখতে চাই তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারবো? 1.732 ভাগ দশমিকের জন্য আমরা লিখবো 1, দশমিকের পরে 3টা ঘর আছে, আমরা 3টা শূন্য দিতে পারি। দ্যাটস মিন এটাকে কিন্তু পি ভাগ কিউ আকারে লেখা যায়, যেখানে পি একটা পূর্ণ সংখ্যা, কিউ হলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা থেকে আমরা দেখলাম মূলদ সংখ্যা দুই প্রকার, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, এখন পূর্ণ সংখ্যা নিয়ে যখন আমরা কথা বলবো, পূর্ণ সংখ্যা বিষয়টা নিয়ে একটু কথা বলি। পূর্ণ সংখ্যা আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে পূর্ণ সংখ্যাকে, একটা হলো ধনাত্মক, একটা হলো শূন্য আর একটা হলো ঋণাত্মক। তাহলে ধনাত্মক পূর্ণ কোনগুলা? হ্যাঁ, এটা যদি একটা সংখ্যা রেখা হয়, আমরা দেখলাম এটা সংখ্যা রেখা। আমরা জানি সংখ্যা রেখার এই দিকে থাকে হলো ধনাত্মক মান, এই দিকে থাকে ধনাত্মক মান 1 2 3 4 এভাবে চলতে থাকে। এদিকে -1 -1 -2 -3 এভাবে এদিকে চলতে থাকে, আর মাঝখানে কে থাকে? শূন্য থাকে। আচ্ছা, শূন্য এই সংখ্যা রেখার এই যে মিডিল পয়েন্ট, এটা শূন্য। এদিকে যত সংখ্যা আছে এগুলা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর এ পাশের যত সংখ্যা আছে এই সংখ্যাগুলাকে আমরা বলবো হলো ঋণাত্মক সংখ্যা। আর এই মাঝখানে যে শূন্যটা থাকে এই শূন্যকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। এই শূন্যকে বলা হয় অঋণাত্মক। অঋণাত্মক মানে ঋণাত্মক নয়, অঋণাত্মক মানে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক মানে হচ্ছে ঋণাত্মক নয়। তাহলে ঋণাত্মক নয়, তাহলে 1 2 3 4 এগুলো তো ঋণাত্মক নয়, তাহলে এগুলাকেও কিন্তু আমরা অঋণাত্মক বলতে পারবো। 0 1 2 3 4 এগুলাকে আমরা বলবো অঋণাত্মক, কারণ এগুলা ঋণাত্মক নয়। আর এ পাশের এগুলা হচ্ছে ঋণাত্মক। কিন্তু এই 1 2 3 4 এগুলাকে আবার কিন্তু আমরা ধনাত্মক বলতে পারি। ঠিক আছে, ধনাত্মক। তাহলে এগুলাকে কিন্তু আমরা আবার ধনাত্মক বলতে পারি। তাহলে শূন্যকে আমরা বলবো অঋণাত্মক সংখ্যা, শূন্যের এ পাশে যেগুলো আছে সেগুলাকে বলবো ঋণাত্মক, আর শূন্যের এ পাশে অর্থাৎ ডান পাশে যেগুলো থাকে সেগুলাকে আমরা বলবো ধনাত্মক, আর মাঝখানের শূন্যকে আমরা বলবো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আশা করি বোঝা গেল। ঠিক আছে, তাহলে ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, তাই না? -3 বা -5 বা +5 বা +1 এগুলা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা। শূন্য একটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা ক্লাসিফিকেশনে দেখতেছি পূর্ণ সংখ্যা তিন ভাগে ভাগ করা হচ্ছে, একটা ধনাত্মক, একটা শূন্য আর একটা হলো ঋণাত্মক। তাহলে সংখ্যা রেখার ডান পাশে যেগুলা থাকে সেগুলাকে আমরা বলি ধনাত্মক, শূন্যকে বলি অঋণাত্মক, এবং সংখ্যা রেখার এই পাশের যে সংখ্যাগুলো অর্থাৎ বাম পাশের সংখ্যাগুলোকে আমরা বলি হলো ঋণাত্মক সংখ্যা। এখন ধনাত্মক সংখ্যার ক্লাসিফিকেশনে দেখতেছি ধনাত্মক সংখ্যা আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। ধনাত্মক সংখ্যাকে একটা মৌলিক, একটা এক আর একটা হলো যৌগিক। আচ্ছা, তাহলে মৌলিকটা কি জিনিস আমরা সেই বিষয়টা আগে দেখব। মৌলিকটা কি জিনিস, মৌলিক সংখ্যাটা কি জিনিস সেই বিষয়টা নিয়ে একটু আমরা দেখব। মৌলিক সংখ্যা, ধনাত্মক সংখ্যার প্রথমেই আমরা পাই হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা কি? আচ্ছা, মৌলিক সংখ্যা হলো যদি কোনো সংখ্যাকে
এক এবং এক এবং ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা মানে যে সংখ্যা নিয়ে কথা হচ্ছে সেই সংখ্যাটা, যদি কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায়, না একটু বোধহয় ভুল হয়ে গেল না, যদি কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ না করা যায়, নিঃশেষে অর্থাৎ কোনো ভাগ শেষ থাকবে না, হ্যাঁ, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি নিঃশেষে ভাগ না করা যায়, হ্যাঁ, মানে কোনো ভাগশেষ থাকা যাবে না, নিঃশেষে ভাগ না করা যায়, তাহলে ওই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এক এবং ওই সংখ্যা দিয়ে কিন্তু নিঃশেষে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে না। উদাহরণস্বরূপ আমরা 7-এর কথা বলতে পারি। 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা। কেন 7 মৌলিক সংখ্যা? কেন? কারণ 7কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, হ্যাঁ, কতবার যায়? 7 বার যায়। 7-এর নিচে 7 লিখলাম, 0। আবার 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি? 7 দিয়ে ভাগ করি, তাহলে কতবার যাবে? 1 বার। 7-এর নিচে 7, 0। আর এমন কোন সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে কিন্তু 7কে আমরা এভাবে নিঃশেষে অর্থাৎ ভাগশেষ 0 নিয়ে আসতে পারি। হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে চেষ্টা করে দেখতে পারো, 2 দিয়ে 3 দিয়ে দশমিক আকারে সংখ্যা আসবে, সুতরাং বা এখানে ভাগশেষ থাকবে। হ্যাঁ, যেমন 7কে যদি আমি 5 দিয়ে ভাগ করার চেষ্টা করি, 7কে কত দিয়ে ভাগ করব? 7কে ভাগ করব হলো 5 দিয়ে, তাহলে কত? সরি, 7কে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। ভাগ যদি করি তাহলে 5 7-এর মধ্যে একবার যায়, নিচে 5 লিখলাম, যদি বিয়োগ করি 2, এই যে ভাগশেষ 2 থাকতেছে, মানে 0 থাকতেছে না। তার মানে 7কে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, এই জন্য 7 সংখ্যাটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। তোমরা ইচ্ছা করলে এটা মনে রাখতে পারো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টি। এটা মনে রাখা যায় একটা ফোন নাম্বারের মতো। তোমরা যদি মনে রাখো একটু কষ্ট করে, তাহলে কিন্তু মনে রাখতে পারবা। কি? 4422 4422 322 321। ঠিক আছে, এই সংখ্যাগুলো সব যদি তোমরা একসঙ্গে যোগ করো, হ্যাঁ, সবগুলা যদি একসঙ্গে যোগ করো, এর যোগফল হবে কত? 25। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলা, মানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। বুঝা গেল না কিভাবে? সেটা দেখি একটু কিভাবে। আচ্ছা, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হলো 4টি। 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি। 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। 71 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি। 81 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি, এবং 91 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 1টি। 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি। কি কি সেগুলা? হ্যাঁ, 2 একটা, 3 একটা, 7 একটা, আর কত? 2 3 5 একটা, আর হলো 7 একটা, এই যে 4টা। এভাবে 10টা 1 থেকে 10, 11 থেকে 20, 1 থেকে 10, 11 থেকে 20, এভাবে মৌলিক সংখ্যাগুলো দেখানো হয়েছে। তোমাদের মনে রাখতে পারো তোমরা ইচ্ছা করলে। 4 4 2 2 322 321। এর মাধ্যমে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে তোমরা ইচ্ছা করলে কিন্তু বলে দিতে পারবা। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে, তাহলে 51 কত নম্বরে? 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, হ্যাঁ, 41 থেকে 50, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 2টি। তাহলে এভাবে ইচ্ছা করলে কিন্তু বের করতে পারো তোমরা। আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা নিয়ে আমাদের কথা বলা শেষ। এখন আমরা আরেকটা কথা বলে নেই তোমাদের। পৃথিবীতে সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা, পৃথিবীতে সবচেয়ে ছোট যে সংখ্যাটা জোড়, পৃথিবীর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2।
হ্যাঁ, পৃথিবীর এটা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এর থেকে কিন্তু আর ধনাত্মক মৌলিক সংখ্যা ছোট নেই। এই সংখ্যাটাই জোড়, তাছাড়া যত মৌলিক সংখ্যা আছে সবগুলাই কিন্তু বিজোড়। ঠিক আছে, একমাত্র 2 সংখ্যাটাই কিন্তু জোড়। তাহলে পৃথিবীর সবচেয়ে ছোট ধনাত্মক মৌলিক সংখ্যাটা কিন্তু 2। আচ্ছা, মৌলিক সংখ্যা নিয়ে কথা বলা শেষ আমাদের। এখন আমরা আসবো একে। তাহলে এক কি? এককে বলা হয় সহমৌলিক সংখ্যা বা কো প্রাইম বলা হয় ইংলিশে এটাকে। হ্যাঁ, সহমৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা সম্বন্ধে আমরা জানলাম, এক সম্বন্ধে জানলাম। তাহলে এক কিন্তু মৌলিকও না যৌগিকও নয়, এককে বলা হয় সহমৌলিক। ঠিক আছে, এরপরে আমরা আসবো যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার উল্টাটাই হলো যৌগিক সংখ্যা। যদি কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো অন্য সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটাই কিন্তু যৌগিক সংখ্যা হয়। যেমন আমরা যদি 8 নিয়ে কথা বলি, তাহলে 1 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে কত? 8 বার যায়, তাই না? 0। আবার 8 দিয়ে যদি আমরা 8 কে ভাগ করি তাহলে কতবার যায়? 1 বার, 0। এছাড়াও 8 কে কিন্তু 2 তে ভাগ করা যায়, ভাগ করলে কতবার যায়? 4। 8 এর নিচে 8, 0। তাছাড়া 4 দিয়েও কিন্তু 8 কে ভাগ করা যায়, 2 বার যায়, 8 এর নিচে 8, 0। তাহলে 1 এবং 8 ছাড়াও 4 এবং 2 দিয়ে আমরা যখন 8 কে ভাগ করতেছি তখন ভাগশেষ কিন্তু 0 পাচ্ছি। অর্থাৎ 1 এবং 8 ছাড়া অন্য সংখ্যা দিয়েও 8 নিঃশেষে ভাগ যায়। তাহলে 8 সংখ্যাটা কি? 8 সংখ্যাটা কিন্তু অবশ্যই একটা যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কি? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়েও নিঃশেষে ভাগ করা যায়, সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে যৌগিক সংখ্যা। আচ্ছা, এরপর আমরা যে জায়গাটাতে আসবো সেটা হলো, মৌলিক সংখ্যার পরে আমরা যে জায়গাটাতে আসবো সেটা হলো ভগ্নাংশ সংখ্যার সাধারণ এবং দশমিক ভগ্নাংশ। এই দুইটা সংখ্যা নিয়ে আমরা কথা বলবো। সাধারণ এবং দশমিক ভগ্নাংশ সংখ্যা কি? সাধারণ ভগ্নাংশ হলো যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ এরকম আকারে লিখতে পারি, তাহলে সেই সংখ্যাটাই হলো ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, সেই সংখ্যাটাকে আমরা বলবো হলো ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা এটাকে যদি আমরা এরকম লিখি যে কত 3 আর কিউ এর পরিবর্তে লিখলাম 2, এই যে আমরা 3/2 যেটা পাইলাম এটা তো একটা সংখ্যা। এই সংখ্যাটাই হলো কি? সাধারণ ভগ্নাংশ সংখ্যা। এই সংখ্যাটাই হলো সাধারণ ভগ্নাংশ সংখ্যা। এখন আমরা যদি এটাকে ভাগ করে দিই, 2 দিয়ে যদি আমরা 3 কে ভাগ করি তাহলে কতবার যায়? 2 দিয়ে 3 কে ভাগ করলে 1 বার যায়, 2 1 কে 2। এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? 1। ঠিক আছে, এখন আমরা এখানে দশমিক নিয়ে তো এখানে শূন্য নিতে পারি, তাহলে কত হবে? এটা 2 দিয়ে ভাগ করলে কত পাবো? আমরা 5 পাবো। তার মানে 1.5 বা 1.5। এই যে 1.5 বা 1.5 যেটা আমরা পাইলাম, এটাকে বলা হচ্ছে দশমিক। কি বলা হচ্ছে? দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, তাহলে এরকম আকারের যে ভগ্নাংশগুলো থাকে সেগুলোকে আমরা বলি সাধারণ ভগ্নাংশ। আর যদি এরকম দশমিক আকারে কোনো সংখ্যা থাকে, এরকম আকারে থাকে দশমিক আকারে, তাহলে সেটাকে আমরা বলি হলো দশমিক ভগ্নাংশ সংখ্যা। এখন সাধারণ ভগ্নাংশ সংখ্যাকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রকৃত আর একটা হলো অপ্রকৃত। আচ্ছা, সাধারণ দশমিক ভগ্নাংশকে আমরা 2 ভাগে ভাগ করতেছি, একটা হলো প্রকৃত সাধারণ ভগ্নাংশ, একটা হলো অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ। প্রকৃত সাধারণ ভগ্নাংশ কি? আমরা জানি সাধারণ ভগ্নাংশের 2টা পার্ট থাকে। ঠিক আছে, কয়টা পার্ট থাকে? 2টা। যেমন এই যে এরকম উপরে পি আর নিচে কিউ। এই যে সাধারণ ভগ্নাংশকে তাহলে আমরা এভাবে লিখতে পারি, উপরে একটা পার্ট থাকে, নিচে একটা পার্ট থাকে। উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি লব, সেটাকে বলি লব। আর নিচে যেটা থাকে এটাকে বলি হর। ঠিক আছে, তাহলে উপরে থাকে লব আর নিচে থাকে হর। কোন সাধারণ ভগ্নাংশের যদি লবটা ছোট হয়, যেমন আমি লিখলাম উপরে 2 আর নিচে লিখলাম 5, এখানে তাহলে 2 হলো লব আর 5 হলো হর। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে লবটা ছোট আর হরটা বড়। এই লব ছোট আর হর বড়, এরকম সাধারণ ভগ্নাংশ সংখ্যাকে আমরা বলি প্রকৃত সাধারণ ভগ্নাংশ সংখ্যা। আর যদি লবটা কি হয়? ছোট, যেমন 3 লিখলাম উপরে আর নিচে উপরে একটু বড় লিখি আমরা 9 লিখলাম আর নিচে লিখলাম 5, তাহলে উপরে যে লবটা আছে 9টা, এই 9টা কিন্তু অবশ্যই বড়।
ঠিক আছে। আর নিচে যে 5 আছে এটা কিন্তু হর, এই হরটা কিন্তু অবশ্যই ছোট। তাহলে এই 9/5 লবটা বড় আর হরটা ছোট, এটাকে আমরা বলবো অপ্রকৃত। অর্থাৎ যদি লব বড় হয়, লব ছোট হয় আর হর বড় হয় কোনো সাধারণ ভগ্নাংশের, তাহলে সেটাকে আমরা বলবো প্রকৃত। আর যদি লব বড় হয় আর হর যদি ছোট হয়, তাহলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত। ক্লিয়ার? অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু মিশ্র ভগ্নাংশেরই একটা রূপ। কিরকম? আমরা এখানে যে অপ্রকৃত ভগ্নাংশটা পাইছি, এটা কত পাইছি? আমরা পাইছি 9 আর পাইছি কত? 5। আমরা ইচ্ছা করলে তো 5 দিয়ে 9 কে ভাগ করতে পারি, তাই না? তাহলে 5 9 এর মধ্যে কতবার যায়? একবার। তাহলে লিখলাম 5, তাহলে এটা বিয়োগ করলে কত পাবো আমরা? 4। তাহলে আমরা এটাকে কিভাবে লিখি? এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, এই যে যেটা ভাগশেষ থাকে সেটা উপরে লিখি, আর যেটা দিয়ে ভাগ করি সেটা কোথায় লিখি? আমরা কিন্তু নিচে লিখি। অর্থাৎ এই 9/5 যে কথা, 1 আর নিচে 5 উপরে 4, এটা কিন্তু একই কথা। এটাকে আমরা পড়ি 1 সমস্ত 5 ভাগের 4, 1 সমস্ত 5 ভাগের 4, এভাবে আমরা পড়ি 1 সমস্ত 5 ভাগের 4। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকেই কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ পাই, বা মিশ্র ভগ্নাংশ থেকেই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ পাই। এই যে 1 সমস্ত 9 ভাগের 5 ভাগের 4 যেটা, 1 সমস্ত 5 ভাগের 4 যেটা, সেটাই কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। এটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি। কিভাবে? এই যে 1 দিয়ে 5 কে গুণ করবো, 5 একে 5, এই 5 দিয়ে 4 এর সঙ্গে যোগ করব, 5 আর 4 এ 9, এই 9টা উপরে লিখবো আর নিচে 5। তাহলে এভাবেই কিন্তু আমরা মিশ্র থেকে অপ্রকৃত আর অপ্রকৃত থেকে এভাবে ভাগের মাধ্যমে মিশ্র পাই। এজন্য অপ্রকৃত ভগ্নাংশেরই কিন্তু একটা রূপ হলো মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ নিয়ে কথা বললাম। এখন আমরা দশমিক যে দশমিকের দশমিক ভগ্নাংশ নিয়ে এখন আমরা কথা বলবো। দশমিক ভগ্নাংশকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। দশমিক ভগ্নাংশকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো সসীম দশমিক আর একটা হলো অসীম আবৃত দশমিক। সসীম দশমিক কি? সসীম দশমিক হলো, সসীম দশমিকটা কি রকম? সসীম দশমিক হলো, আমি লিখলাম 2.45623। আচ্ছা, দশমিকের পরে যে অঙ্কগুলো আছে এখানে 4 5 6 2 3, আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে গণনা করে বের করতে পারতেছি যে দশমিকের পর কয়টা ঘর আছে বা কয়টা অঙ্ক আছে। দশমিকের পরে কিন্তু 5টা অঙ্ক আছে, তাই না? তাহলে যেগুলা গণনা করে আমরা বের করতে পারি সেগুলাকে বলি সসীম। আর যদি আমরা এটা গণনা করে বের না করতে পারি, যেমন এরকম ডট ডট আছে, মানে এভাবে চলতে আছে 2.456 2.45623, তারপরে এভাবে চলতে আছে, তাহলে এখানে কিন্তু অঙ্ক সংখ্যা গণনা করে আমরা পাবো না। তাহলে এইরকম দশমিককে কিন্তু আমরা বলবো অসীম। অসীম 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 দশমিক, তাই না? আর যে দশমিকের পরে আমরা অঙ্ক সংখ্যা বের করতে পারি, যেমন এখানে 5 2 6 2, তাহলে দশমিকের পরে এখানে 4টা অঙ্ক আছে, আমরা ইচ্ছা করলে কিন্তু বের করতে পারতেছি। তাহলে এই যে দশমিকের পরে যে অঙ্ক আমরা বের করতে পারি, হ্যাঁ, এই দশমিক ভগ্নাংশটাকে কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ বলা হচ্ছে। ঠিক আছে? আর যদি না পারি সেটা কিন্তু অসীম হয়, অসীম দশমিক ভগ্নাংশ হয়। ঠিক আছে? এই দশমিক ভগ্নাংশের সসীম দশমিক ভগ্নাংশের পরে যে বিষয়টা আসে সেটা হলো অসীম আবৃত। অসীম আবৃত, আমি একটা সংখ্যা যদি লিখি, যেমন আমি লিখলাম 5.723 ডট ডট ডট, এভাবে চলতে আছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এই সংখ্যাটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে 5 দশমিকের পরে 723 এগুলো কিন্তু ঘুরে ঘুরে আসতেছে, বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 5.723। এই যে যেগুলা বারবার ঘুরে ঘুরে আসতেছে, আমরা সেগুলোর উপরে এরকম চিহ্ন ব্যবহার করি, এগুলাকে বলা হয় পুনঃপুনিক চিহ্ন। এই চিহ্নগুলোকে বলা হয় পুনঃপুনিক। আমি যখন এই চ্যাপ্টারের ডিটেলসে যাব অঙ্কগুলো নিয়ে, তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাহলে এগুলোকে বলা হচ্ছে পুনঃপুনিক, তাই না? তাহলে যেগুলা ঘুরে ঘুরে আসতেছে সেগুলোর উপরে এরকম
চিহ্ন দিতে হয়, এগুলাকে বলা হয় পুনঃপুনিক। ঠিক আছে, এখন এখানে একটা বিষয় আছে যে যেগুলা ঘুরে ঘুরে আসে সেগুলোর উপর তো পুনঃপুনিক দিতেই হয়, কিন্তু এই দুইয়ের উপরে পুনঃপুনিক দেওয়ার দরকার নাই। এটা দেওয়া মানে বোঝায় যে যেগুলা ঘুরে ঘুরে আসে তার প্রথমটা এবং শেষটাতে পুনঃপুনিক দিলে বোঝা যায় যে মাঝখানে যেগুলা থাকে সেগুলাও পুনরাবৃত্তি হয়। তাহলে এই আকারে যে এরকম ভাবে যদি কোনো সংখ্যা কে আমরা দেখি, অর্থাৎ 5.723 723, অর্থাৎ এই যে একই অঙ্ক বারবার ঘুরে ঘুরে রিপিট হয়, এরকম যদি আমরা কোনো ভগ্নাংশ দেখি, তাহলে সেই দশমিক ভগ্নাংশকে কিন্তু আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারি। এরপরে থাকে অমূলদ সংখ্যার অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কি? অসীম মানে তো দশমিকের পরে আমরা গণনা করতে পারবো না। যেমন আমি লিখলাম 3.2357332 এভাবে চলতে আসে। ঠিক আছে, এখন এটা দেখলে কি দেখা যাচ্ছে? 3, তারপরে দশমিক, তারপরে 235 732 এভাবে চলতে আসছে, তাই না? তাহলে এখানে কয়টা আছে এটা কিন্তু আমরা জানি না, মানে গণনা করে পাবো না। 1 2 3 4 5 6 আমরা কিন্তু বলতে পারবো না যে দশমিকের পরে 6টা অঙ্ক আছে, কারণ এখানে ডট ডট আছে, মানে কি এভাবে চলতে আছে। তা কত দূর পর্যন্ত আছে এটা তো আমরা জানি না। তাহলে 3.235 732 এভাবে চলতে আছে। এই সংখ্যাটা অবশ্যই কিন্তু অসীম। ঠিক আছে, আর যেহেতু একই সংখ্যা বারবার ঘুরে ঘুরে আসতেছে না, যেমন 3 2 5, তাহলে 3 2 5, 3 পরে 2 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, আবার 3 আবার 2, মানে কোনোটা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে না। এই জন্য এটাকে বলবো হলো অনাবৃত। হ্যাঁ, এটাকে বলবো অনাবৃত। আর যেহেতু এটা দশমিক, এই জন্য এটাকে বলবো হলো দশমিক। তাহলে অসীম কেন? প্রথম অংশটাতে আসি, অসীম কেন? অসীম এই যে চলতে আছে, আমরা পাচ্ছি না গণনা করে, এই জন্য এটা অসীম। অনাবৃত কেন? কারণ কোন সংখ্যা কিন্তু বারবার, মানে একই অঙ্ক বারবার কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে না, এই জন্য এটাকে বলবো অনাবৃত। আর দশমিক বলবো এই কারণে যেহেতু এটা একটা দশমিক সংখ্যা। তাহলে এই সংখ্যাটাকে কিন্তু আমরা বলতে পারি অসীম অনাবৃত দশমিক। অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এই সংখ্যা যেটা একটা বাস্তব সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব অমূলদ সংখ্যা। অসীম অনাবৃত দশমিক সংখ্যাটা কিন্তু বাস্তব অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আমি এই অধ্যায় নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে ডিটেলস আমি এই অধ্যায় নিয়ে কাজ করব। শুধু এই অধ্যায় না, আমি ধারাবাহিকভাবে তোমাদের সঙ্গে তোমাদের সাধারণ গণিত, উচ্চতর গণিত, পাশাপাশি পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এগুলা নিয়ে থাকবো। যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটা। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।